এই কি গো, এই শরীর নিয়ে তুমি আবার কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, কাজেই যাচ্ছি। তাই বলে এত জ্বর নিয়ে তুমি কাজে যাবে? এছাড়া আর উপায় কি বলো? আজ ফুলের অনেক অর্ডার আছে, সময় মতো সেগুলো পৌঁছাতে না পারলে খুব ক্ষতি হয়ে যাবে। সেলিম আর রেহানা যখন কথা বলছিল তখনই তাদের মেয়ে চম্পা এসে বলল, বাবা, ও বাবা, তোমাকে এই জ্বর নিয়ে কোথাও যেতে হবে না। তুমি আমাকে বলো ফুল নিয়ে কোথায় যেতে হবে, আমি ঠিক পৌঁছে দিয়ে আসবো। না রে মা, তুই পারবি না, অনেক ফুল একসাথে নিয়ে যেতে হবে। দূর, তুমি কিছু জানো না, আমি ঠিক পারবো। ও মা, বাবাকে বলো না। মেয়ে তো ঠিক কথাই বলেছে, এই শরীর নিয়ে তোমাকে কোথাও যেতে হবে না। কিন্তু আর কিন্তু কিন্তু করো না তো বাবা। মা, আমাকে তুমি ঝুড়িটা দাও, দেখি আমি আগে বাগান থেকে ফুল নিয়ে আসি। চম্পার কথায় তার মা তাকে ঘর থেকে জুড়িয়ে এনে দিল। সাথে সাথে চম্পাও বাগানের দিকে রওনা হলো। আরে বাস, এবার তো দেখি বাগানে একদম ফুলে ফুলে ভরে গেছে। ইস, চারপাশটা কি সুন্দর লাগছে। যাকে দেরি না করে চটপট ফুলগুলো তুলে ফেলি। এই ভেবে চম্পা তাড়াতাড়ি ফুল তুলতে শুরু করলো। ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ তার কানে ভেসে আসলো। এ কি? এই আবার কেমন শব্দ? মনে হচ্ছে কোনো পাখির ডাক। এরপর চম্পা এদিক ওদিক তাকাতেই হঠাৎ তার চোখে গিয়ে পড়লো মাটিতে পড়ে থাকা একটি অদ্ভুত রক্তাক্ত নীল পাখির দিকে। আশ্চর্য, এমন অদ্ভুত নীল রঙের পাখি তো আমি এর আগে কখনো দেখিনি। ঠিক যেন মনে হচ্ছে এক নীল পরী। আহারে, মনে হয় পাখিটা খুব ব্যথা পেয়েছে। এই বলে চম্পা রক্তাক্ত পাখিটাকে হাতে তুলে নিল। সাথে সাথে চারপাশটায় রূপালি আলোয় ঝলমল করে উঠল। কি রে চম্পা, তোর ফুল তোলা হলো? আরে মা, তুমি এখানে? হ্যাঁ রে মা, তোর বাবা আমাকে পাঠালো, বললো এত ফুল তুই একা একা তুলতে পারবি না। এই কি, ওটা আবার কি তোর হাতে? দেখো না মা, এই পাখিটা এখানে পড়েছিল, মনে হয় পাখাটা ভেঙে গেছে। ও মা, ওকে আমি বাড়ি নিয়ে যাই? এত কাজ পড়ে আছে আর তোর যত আজগুবি পায় না। সময় মতো বাজারে ফুলগুলো পৌঁছাতে না পারলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না মা, আমি ঠিক সময় ফুলগুলো পৌঁছে দেব। তুমি শুধু পাখিটাকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দাও। মেয়ের কথায় রেহানা বিরক্তি সুরে বলল, তোর যা ইচ্ছা তাই কর, যত সব ছেলে মানুষই। কি মজা আমার লক্ষ্মী মা। এরপর চম্পা আর তার মা আবারও বাগান থেকে ফুল তুলতে লাগলো। যা মা, এবার তাড়াতাড়ি ফুলগুলো দিয়ে আয়, আমি বরং বাড়িতে গিয়ে রান্না বান্না করি। আচ্ছা মা। রেহানা চলে যেতেই চম্পাও ঝুড়ি ভর্তি ফুল নিয়ে বাজারের দিকে রওনা হলো। আরে কি রে চম্পা, তুই বাজারে? হ্যাঁ চাচা, বাবার গায়ে খুব জ্বর, তাই তো বাবা আসতে পারেনি। ও আচ্ছা, কালকে কিন্তু আরো বড় একটা অর্ডার আছে। তোর বাবা যদি না পারে তাহলে কাজটা অন্য কাউকে দিতে হবে। না না চাচা, আপনি কাজটা অন্য কাউকে দিবেন না, আমি তো আছি, আমি ঠিকই দিয়ে যেতে পারবো। ঠিক করে বল, এতগুলো ফুল তুই আনতে পারবি তো? হ্যাঁ চাচা, অবশ্যই পারবো। বেশ, তাহলে এই কথাই রইলো। আর এই ধর তোর বাবার আজকের টাকা। এরপর মহাজন চম্পার হাতে টাকাগুলো বুঝিয়ে দিল আর চম্পাও খুশি হয়ে বাড়ির দিকে রওনা হলো। আহারে, তোর পাখিটা মনে হয় খুব ব্যথা করছে, তাই না? চিন্তা করিস না, বাড়িতে গিয়ে আমি তোকে ওষুধ লাগিয়ে দিব। এরপর চম্পা পাখিটাকে নিয়ে বাড়ি ফিরে গেল। হ্যাঁ গো গিন্নি, মেয়েটা তো এখনো বাড়ি ফিরলো না, আমার যে খুব চিন্তা হচ্ছে। ওগো, চিন্তা করো না গো, আমাদের মেয়ের অনেক বুদ্ধি, ও ঠিক সময় ফিরে আসবে। তবুও চিন্তা হয় গিন্নি, মেয়েটা তো বড় হচ্ছে। সেলিম এই কথা বলা মাত্রই চম্পা সেখানে এসে বলল, এই দেখো বাবা, আমি চলে এসেছি, তুমি শুধু শুধু চিন্তা করো না তো। দেখলেই তো, বলছিলাম না আমাদের মেয়ের মাথায় অনেক বুদ্ধি। জানো মা, মহাজন চাচা কাল আরো অনেক ফুলের অর্ডার দিয়েছে। হ্যাঁ রে মা,
তুই এত ফুলের অর্ডার কেন নিলি? কেন বাবা, বেশি বেশি ফুল বিক্রি করতে পারলে তো আমাদেরই লাভ, তাই না? তা না হয় বুঝলাম, কিন্তু এতগুলো ফুল তুই কি করে সেখানে পৌঁছে দিবি বলতো? আচ্ছা বেশ, কাল না হয় আমিও যাব তোর সাথে। একদম না, তোমার ওখানে যাওয়া হবে না। আগে নিজের শরীর ঠিক করো, আর এসব নিয়ে চিন্তা করো না, আমি একাই সব পারবো। কথাটা বলে চম্পা তার নিজের ঘরে চলে গেল। কিরে নীল পাখি, আমি যে তোকে ওষুধ লাগিয়ে দিলাম, এখন দেখছি তো তোর পাখিটা আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। দুদিন যাক, দেখবি তুই আবারও আকাশে উড়তে পারবি। চম্পার কথা শুনে নীল পাখি তার পাখা নাড়াতে লাগলো। তখনই রেহানা সেখানে এসে বলল, এই নে মা, ভাতটা খেয়ে নে, কালকে সকাল সকাল উঠতে হবে। আজ আর রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। হ্যাঁ মা, ঠিক বলেছো, আমি পাখিটাকে খাইয়ে তারপর খাচ্ছি। এই হয়েছে তোকে নিয়ে যত জ্বালা, দুদিন পর পর জেকে টেকে তুলে আনবি। হ্যাঁ রে, এদেরকে পুষে তোর কি লাভ বল দেখি? মা, সব কি আর লাভ লসের হিসাব দিয়ে চলে নাকি? তাছাড়া দেখছো না পাখিটা কেমন ব্যথা পেয়েছে? এমন করে যদি কোনো মানুষে ব্যথা পেত, তুমি কি তাকে সাহায্য না করে থাকতে পারতে? অত শত জানি না বাপু, যত সব উটকো ঝামেলা। মানুষ আর পাখি কি এক নাকি? কেন এক নয় মা, সবাই তো ওই উপরওয়ালারই সৃষ্টি। তোর সাথে কথায় আমি পারবো না, যা তোর যা ইচ্ছা তাই কর। এই বলে রেহানা ঘর থেকে বেরিয়ে গেল। আর চম্পা পাখিকে খাওয়াতে খাওয়াতে বলল, দেখলি তো কেমন মাকে কথায় হারিয়ে দিলাম। নে নে, তাড়াতাড়ি খা, কাল আবার আমাদের অনেক কাজ আছে। কে রে, থাকবি তো আমার সাথে? পরের দিন সকাল হতেই চম্পা পৌঁছে গেল ফুলের বাগানে। নে, তুই এখানেই বস, আমি বরং চটপট ফুলগুলো তুলে ফেলি। এরপর চম্পা ফুল তুলতে শুরু করলো। একটা সময় তার সব ঝুড়ি ফুলে ভরে গেল। এই যা, ফুল না হয় তুললাম, কিন্তু এত ফুল আমি বাজারে কিভাবে নিয়ে যাব? তাহলে কি সময় মতো ফুলগুলো পৌঁছাতে পারবো না? চম্পা যখন একা একা এসব কথা বলছিল, তখনই অদ্ভুতভাবে একটা আওয়াজ শোনা গেল। ভয় পেও না চম্পা, আমি তোমায় সাহায্য করব। আরে, কে কথা বললো? আশ্চর্য, আমি এসব কি শুনছি? এই যে চম্পা, আমি কথা বলছি, আমি তোমার নীল পাখি। ওরে বাবা, এই কি করে সম্ভব? পাখি আবার কথা বলে নাকি? হ্যাঁ চম্পা, পাখিরাও কথা বলে। তাছাড়া আমি কোনো সাধারণ পাখি নই, আমি হলাম পাখি রাজ্যের রাজকুমারী। শয়তান জাদুকর আমাকে এই পৃথিবীতে এনেছে। এই বলে নীল পাখি এক বিশালাকার ধারণ করলো। এই দেখে চম্পা অবাক হয়ে বলল, এই কি, এই আমি কি দেখছি? এতটুকু পাখি হঠাৎ এত বিশাল আকার ধারণ করলো কি করে? ভয় পেও না চম্পা, আমি চাইলে সব কিছু করতে পারি। তুমি আমার ভাঙা পাখি ঠিক করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তাই আমি পাখি রাজ্যে যাওয়ার আগে তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু তুমি আমায় কিভাবে সাহায্য করবে? তুমি তোমার ফুলের ঝুড়িগুলো নিয়ে আমার পাখায় চড়ে বসো, আমি তোমায় তোমার গন্তব্যে পৌঁছে দেব। কথাটা শুনে চম্পা অবাক হয়ে বলল, সত্যি নীল পাখি, তুমি আমায় সাহায্য করবে? হ্যাঁ চম্পা, নাও এবার তাড়াতাড়ি উঠে পড়ো দেখি। নীল পাখির কথায় চম্পা তার ফুলের ঝুড়িগুলো নিয়ে নীল পাখির পাশায় উঠে বসলো। এরপর নীল পাখি উড়ে উড়ে চম্পাকে বাজারের সামনে পৌঁছে দিল। ওই যে চম্পা, তোমার গন্তব্যে চলে এসেছি। আমি ওখানে ওই শরীরে যেতে পারবো না, নইলে মানুষেরা আমায় দেখে ভয় পাবে। এই কথা বলে নীল পাখি আবারও তার আগের ছোট রূপ ধারণ করলো। ধন্যবাদ নীল পাখি, সত্যি তুমি যদি না থাকতে আমি হয়তো আজ এই ফুলগুলো সময় মতো এখানে পৌঁছাতে পারতাম না। ধন্যবাদ দিও না চম্পা, তুমি অনেক ভালো একটি মেয়ে। তোমার মন ফুলের মতো পবিত্র। তুমি কোনো স্বার্থ ছাড়াই তুমি আমাকে সাহায্য করছিলে। যাও, এবার ফুলগুলো মহাজনকে পৌঁছে দিয়ে এসো। এরপর চম্পা ফুলের ঝুড়িগুলো মহাজনের কাছে পৌঁছে দিয়ে নীল পাখির ডানায় বসে বাড়ির দিকে রওনা হলো।
কি রে চম্পা, এত তাড়াতাড়ি চলে এলি যে? তুই ফুল নিয়ে মহাজনের কাছে যাসনি? না মা, আমি তো ফুলগুলো মহাজনকে দিয়ে এসেছি। কি বলছিস রে মা? তুই একা এত ফুল এত তাড়াতাড়ি কিভাবে দিয়ে আসলি? হ্যাঁ মা। কিন্তু এতগুলো ফুলের ঝুড়ি এত অল্প সময়ে তুই কি করে পৌঁছে দিলি বলতো? শোনো মা, কাউকে সাহায্য করলে উপরওয়ালা খুশি হয়, আর উপরওয়ালা খুশি হয়ে আমাদের বিপদে উপরওয়ালায় কোনো না কোনো উসিলায় আমাদেরকে সাহায্য করেন। কি বলছিস রে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। জানো মা, এই নীল পাখিটাই আমাকে সাহায্য করেছে। এরপর চম্পা তার মা বাবাকে সব কথা খুলে বলল। হ্যাঁ রে নীল পাখি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। আমাকে ধন্যবাদ দিতে হবে না কাকিমা, এটা তো আমার কর্তব্য ছিল। সত্যি তোমরা অনেক ভালো। হ্যাঁ রে চম্পা, আমাকে এখন যেতে হবে। তাছাড়া তোমাদেরকে কোনো সাহায্যের দরকার হলে আমাকে ডেকো, আমি চলে আসবো। বিদায় বন্ধু। এই বলে নীল পাখিটা তার রাজ্যে উড়ে চলে গেল।